আমরা আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ফরাসি বিপ্লব, যেটা 9-এর ফার্স্ট চ্যাপ্টার। এবং ফরাসি বিপ্লব সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কবে হয়েছিল, সেটা হচ্ছে 1688 খ্রিস্টাব্দে। এবং আমেরিকার যে বিপ্লব সেটা হয়েছিল হচ্ছে 1776 খ্রিস্টাব্দে। এবং ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, মেইন যে বিপ্লবটা। তবে এই ফরাসি বিপ্লব হওয়ার আগে বা ফরাসি বিপ্লবের সময়কার কিছু রাজা এই সময় রাজত্ব করতো ফ্রান্সে, যেমন চতুর্দশ লুই 1661 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিল। পঞ্চদশ লুই উনি 1715 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। ষোড়শ লুই উনি 1774 থেকে 1789 খ্রিস্টাব্দে রাজত্ব করেছেন। এই 1789 ছিল ফরাসি বিপ্লবের সময়কাল, তাই ষোড়শ লুইয়ের সময়কালেই এই ফরাসি বিপ্লবটি ঘটেছিল। এই সময় দেখা যাচ্ছিল যে ফ্রান্সের যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্ট স্টেট জেনারেল যার নাম, সেটি 175 বছর ধরে বন্ধ ছিল। এবং এর ফলে দেখা যায় যে এই ফরাসি বিপ্লব হওয়ার পরবর্তীতেই এই স্টেট জেনারেল সেটা খোলা হয়েছিল। এবং দ্বিতীয় যে ফরাসি বিপ্লব সেটা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। এবং ফিলোজফিক্যাল ডিকশনারি যে গ্রন্থটি ভলতেয়ার লিখেছিল, এবং ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। চতুর্দশ লুই যে তার পরামর্শদাতা ছিলেন রিসলু ও ম্যাজারিন। এবং চতুর্দশ লুই বলতেন যে আমিই রাষ্ট্র। এইভাবে দেখা যায় আমিই রাষ্ট্র, অর্থাৎ তিনি মনে করতেন যে তিনিই হচ্ছে রাষ্ট্র এবং তিনিই যা বলবেন সেটাই হচ্ছে ঈশ্বরের কথা। ষোড়শ লুই বলতেন যে আমার ইচ্ছাই আইন, অর্থাৎ আমি যা ইচ্ছা করব সেটাই হচ্ছে আইন এবং আমার কথা মতোই সমস্ত আইন পরিচালিত হবে। চতুর্দশ লুইকে সান কিং বা প্রজাপতি রাজা বলা হতো। এবং এশিয়া রেজিম হচ্ছে একটা ফরাসি শব্দ, যার অর্থ হচ্ছে পূর্ণ শাসন, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগের যে শাসনটা চলতো সেই শাসনটাকে বলা হচ্ছে এশিয়া রেজিম। এবং এই ফরাসি বিপ্লব যে হচ্ছিল, এই ফরাসি বিপ্লব হওয়ার সময় বুর্বো রাজতন্ত্র রাজত্ব করত ফ্রান্সে। এবং এই সময় লেটর দি ক্যাসেট বলে একটা বিচার ছিল, যেটা বিনা বিচারে গ্রেপ্তারি পড়ানো, অর্থাৎ কোনো বিচার ছিল না কিন্তু তাকে গ্রেপ্তারি করে আটকে দেওয়া হতো। এবং অ্যাডাম স্মিথ এই ফ্রান্সের যে রাজতন্ত্র সেটাকে দেখে বলেছেন যে এটা ছিল একটা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, অর্থাৎ পুরো অর্থনীতি ছিল একটা ভুলে ভরা এবং ভুল অর্থনীতি এই ফ্রান্সে চালিত হচ্ছিল। 1775 থেকে 1788 খ্রিস্টাব্দে প্যারিস, লারন্স প্রভৃতি শহরে দেখা যায় রুটির দাঙ্গা শুরু হয়, অর্থাৎ রুটির জন্য দাঙ্গা, অর্থাৎ খাদ্যের জন্য দাঙ্গা। এবং গ্রাম থেকে সমস্ত যে লোক তারা শহরে চলে আসতে শুরু করে। এবং এই সময় এই যে বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব, এই হওয়ার পিছনে কিছু কারণ ছিল। তার প্রধান কারণ ছিল ফ্রান্সের কর ব্যবস্থা, অর্থাৎ ফ্রান্সের যে কর ব্যবস্থা ছিল, এই কর ব্যবস্থাটা ছিল এই ফরাসি বিপ্লব হওয়ার পিছনে মেইন কারণ এই যে করগুলি ছিল যেমন হচ্ছে টেইলি কর, যেটা হচ্ছে সম্পত্তি কর, ভিক্টিয়াম যেটা ব্যবসা ও জমি থেকে অর্জিত আয় কর, ক্যাপিটেশন যেটা উৎপাদন কর, গ্যাবেলা হচ্ছে লবণ কর, টাইথ হচ্ছে 1 থেকে 10 ভাগ যে ধর্মকর বা চার্চকে দেওয়া হতো সেই কর, এডস যেটা মদের উপরে ধার্য কর, করভি যেটা বেগার খাটা, বার্নালি যা বাধ্যতামূলক কর। এবং এই করগুলো কিন্তু যারা একদম নিম্নবর্তী শ্রেণী, তৃতীয় সম্প্রদায় বা বুর্জুয়া শ্রেণী, তাদেরকে কিন্তু দিতে হতো এই করগুলো। আমি পরবর্তীতে এই আলোচনা আসছি। এবং ভিক্টিম যেটা দিতে হতো অভিজাতরা দিত। এবং বেষ্টনী আইন দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিজমিগুলো কৃষি খামারের আওতায় আনা হচ্ছিল কৃষিকাজের জন্য। এবং পৌষের যে চুক্তি, সেই চুক্তিতে স্বেচ্ছাধীন যে করটা সেটা নেওয়া হতো। আর ফরাসি বিপ্লবের হওয়ার পেছনে যে সামাজিক কারণটা ছিল সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ফ্রান্সের সমাজকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে প্রথম শ্রেণী, একটা দ্বিতীয়, একটা তৃতীয়। এবং এই প্রথম শ্রেণী সেই প্রথম শ্রেণীদের মধ্যে পড়ছিল যাজক শ্রেণী, যেমন রাজা, ক্যাথলিক যাজক, প্রোটেস্ট্যান্ট যাজক এগুলো। এবং সেকেন্ড যে শ্রেণীটা, সেই শ্রেণীদের মধ্যে পড়ছিল অভিজাত শ্রেণী, যেমন সাবেকি বা পোশাকি অভিজাত, সভাসদ। এবং তৃতীয় যে সম্প্রদায় ছিল, সেই তৃতীয় সম্প্রদায় ছিল কিন্তু বুর্জুয়া শ্রেণী, যার মধ্যে কারিগর, শ্রমিক, দার্শনিক সবাই পড়েছিল। এবং এই 96% রাজস্ব কিন্তু এই তৃতীয় শ্রেণী থেকে আসতো। এবং এই বুর্জুয়া শ্রেণীরাই কিন্তু এই হচ্ছে ফরাসি বিপ্লবের মেইন উদ্যোক্তা, তারাই কিন্তু এই ফরাসি বিপ্লবের যোগদান করেছিল বা এই ফরাসি বিপ্লবের জন্য এগিয়ে চলেছিল। কারণ প্রত্যেকটা কর তাদেরই দিতে হতো, যাজকদের তেমন কোনো কর দিতে হতো না। অভিজাতরা শুধু ভিক্টিয়াম কর দিত, যাজকরা একটাই কর দিত, সেটা হচ্ছে স্বেচ্ছা কর, অর্থাৎ স্বেচ্ছায় যে দানটা কর দেওয়া হবে। আর বাকি সমস্ত রকম কর কিন্তু এই বুর্জুয়াদের দিতে হতো।
এবং বুর্জোয়াদের সব ক্ষেত্রেই কিন্তু খুবই অত্যাচারিত এবং লাঞ্ছিত হতে হতো সমাজের চোখে, এবং তাদেরকে সবভাবেই কিন্তু অন্য শ্রেণীর যে যারা রয়েছে তারা কিন্তু বঞ্চিত করে রাখতো এবং আলাদা করে রাখতো। এবং এই বুর্জোয়া শ্রেণীর মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের চিকিৎসক দিয়ে শুরু করে বিভিন্ন ধরনের দার্শনিক, কারিগর, শ্রমিক সমস্ত শ্রেণী কিন্তু এই বুর্জোয়া শ্রেণীর মধ্যেই কিন্তু গিয়ে পড়ছিল। এবং এই বুর্জোয়ারা অদ্ভুত, এবং একটি জাতির মধ্যেই তিনটি জাতি, এই কথাটি বলেছিল কিন্তু ভলতেয়ার, যে একটি জাতির মধ্যে তিনটি জাতি রয়েছে, সেটা হচ্ছে ভলতেয়ার বলেছিল। এবং যাজকরা স্বেচ্ছাদান এবং রেসিন বলে একটা কর দিত। এবং বুর্গেস যে কথার অর্থ সেটা হচ্ছে বুর্জোয়াসি, বা বুর্জোয়াসির কথার অর্থ তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সদস্য। এবারে হচ্ছে আবেসিয়েস। এই আবেসিয়েস হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের একজন নেতা, এবং এই আবেসিয়েস মনে করতো যে ফরাসি জাতি বলতে যা বোঝায় তার সবই কিন্তু এই তৃতীয় স্টেটের মধ্যে রয়েছে, অর্থাৎ পুরো জাতিটাই হচ্ছে তৃতীয় স্টেটের মধ্যে রয়েছে। এবং সার্কুলের যেটা হচ্ছে সর্বহারা ভবঘুরে শ্রেণী। আর এই চীনের যে সম্রাট ছিল এই সময় কিন্তু এই চীনের সম্রাটরা নিজেদেরকে কিন্তু ঈশ্বরের পুত্র বলে মনে করত। এবং এই সময় দৈব রাজতন্ত্র প্রচলিত ছিল। পঞ্চদশ লুই ও ষোড়শ লুই এই দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিল। এরা মনে করত যে ঈশ্বর হচ্ছে রাজাকে সৃষ্টি করেছে এবং রাজা যা বলবে তাই হবে, এবং রাজার কথাই হচ্ছে দৈব বাণী বা দৈব রাজতন্ত্র, মানে দেবতা বলছে রাজার হয়ে, এবং রাজাদের কথাই মেনে চলো, সম্রাটই হচ্ছে মেয়ে। এই সময় কিছু দার্শনিকদের কথা আমরা পড়ব, যারা তাদের লেখায় এই বুর্জোয়া শ্রেণীদের কথা এবং প্রত্যেকটা শ্রেণীর কথা তুলে ধরেছিল। মন্তেস্কু, উনি একজন দার্শনিক ছিলেন এবং পেশায় উকিল ছিলেন। তার যে গ্রন্থ তার নাম হচ্ছে দি স্পিরিট অফ লস ও দি পার্সিয়ান লেটার্স, এবং তিনি ক্ষমতা স্বতন্ত্র নীতি চালু করেছিলেন। ভলতেয়ার, উনি ছিলেন একজন নাট্যকার, কবি, প্রাবন্ধিক এবং দার্শনিক। তিনি যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম হচ্ছে কাদির, যেটা হচ্ছে 1759 খ্রিস্টাব্দে, এবং তার আরেকটি গ্রন্থ হচ্ছে লেতর ফিলোজফি। আর একজন খুব গুরুত্বপূর্ণ, যাকে ঝড়ের পাখিও বলা হয়, তিনি হচ্ছে রুশো। তিনি দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, এবং তার দুটো গ্রন্থর নাম হচ্ছে অসম্যের সূত্রপথ, সামাজিক চুক্তি। তিনি বলতেন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিথিং শি ইজ ইন চেন, অর্থাৎ মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সমাজের চেন তাকে আবদ্ধ করে রাখে। এবং আর একজন গুরুত্বপূর্ণ দার্শনিক যার নাম হচ্ছে ডেনিস দিদোরা, তিনি 35টি খণ্ডে বিশ্বকোষ রচনা করেন 25 বছর ধরে, এবং এলেমবার্ট তাকে সাহায্য করেছিল এই বিশ্বকোষ রচনার কাজে। এই সমস্ত যে দার্শনিক, এরা কিন্তু বিভিন্ন শ্রেণীর, বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে মানুষদের এত কর দেওয়া, এই বিষয়ে সমালোচনা, তার পরবর্তীতে সমাজের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি কেমন সেই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। ফ্রাঙ্কোয়েস, কুয়েসন ও তুর্গো, এদের নেতৃত্বে ফিজিওক্র্যাক নামে একটা অর্থনীতিবিদ এবং শিল্প ও বাণিজ্যের বিরোধিতা করে জনমত গঠন করেছিল এই গোষ্ঠী। তাছাড়া অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে লেজাফেয়ার নীতি প্রচার করেছিল। ডিসকোসেস অফ দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স, যার দার্শনিক যা লিখেছিল রুশো। এবং এই সময় কিছু রাজনৈতিক দলের কথা জানা যায়, যেমন প্যাট্রিয়টিক দল, জ্যাকোবিন দল, জিরোনিন দল, হেভাস্টিক দল এবং প্যাট্রিয়ান ক্লাব। এই সময় এইভাবে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছিল, যেহেতু যে রাজা বা সম্রাট সে কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কারণ বুর্জোয়ারা কিন্তু একত্রিত হয়ে যাচ্ছিল। পরবর্তীতে ষোড়শ লুই কী করলো, বিভিন্ন অর্থমন্ত্রী নিয়োগ করলো অর্থনীতিকে ভালো করার জন্য, যেমন তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া, এদেরকে কিন্তু নিয়োগ করেছিল। এবং এরা প্রত্যেকেই 3টে শ্রেণীর উপরেই কিন্তু কর ধার্য করেছিল, যে 3টে শ্রেণীর উপরে যদি কর ধার্য না করা হয় তাহলে কিন্তু অর্থনীতিটা ধীরে ধীরে কিন্তু ফ্রান্সের ভেঙে পড়বে। কিন্তু দেখা গেল যে এরা যতই 3টে শ্রেণীর উপর কর আরোপ করুক না কেন, যারা অভিজাত ও যাজক তারা কিন্তু সেই কর দিতে একদমই রাজি ছিল না। যেমন এই সময় দেখা যায় যে এবার অভিজাতরা কেন কর দেবে, তার জন্য তারা বিদ্রোহ করছে। দেখা যাচ্ছে দোফিন, ব্রিওনি, প্রোভস, তুলো প্রভৃতি স্থানে কিন্তু এই সময় কিন্তু বিদ্রোহ এরা করছে, অভিজাত বিদ্রোহ। এবং অভিজাতরাই কিন্তু প্রথম বিদ্রোহ করেছিল, এবং এদের পরেই কিন্তু বুর্জোয়ারা বিদ্রোহ করেছিল। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই দেখা যায় যে বাস্তিল দুর্গে আক্রমণ করে বুর্জোয়ারা এবং তার পতন ঘটে। এই 1789 খ্রিস্টাব্দে এই বাস্তিল যে দুর্গ, সেই বাস্তিল দুর্গটা ছিল হচ্ছে
এই যে সম্রাট, ফরাসি সম্রাটদের কিন্তু অস্ত্রাগার, যেখানে বিভিন্ন অস্ত্র রাখা হতো, আর লেতর দ্য ক্যাসে যাদেরকে ধরে রাখা হতো তারা কিন্তু ওইখানে বন্দি ছিল। যেমন কারাগার ও অস্ত্রাগার, যেখানে 800 জন মিলে কিন্তু এখানে আক্রমণ করেছিল, এবং যে রক্ষী গভর্নর ডিলিনু তাকে কিন্তু কয়েকজন প্রহরীরা মিলে কিন্তু হত্যা করেছিল। এই বাস্তিল দুর্গ পতন কিন্তু এই ফরাসি যে সম্রাট তাদের ভিত কিন্তু অনেক অংশে নড়িয়ে দিয়েছিল, কারণ তাদের প্রচুর অস্ত্র কিন্তু এই যারা তৃতীয় শ্রেণীর বুর্জোয়ারা তারা কিন্তু লুট করে নিয়েছিল। 1789 খ্রিস্টাব্দে 5ই মে প্যারিস থেকে 10 মাইল দূরে ভার্সাই শহরে এই এস্টেট জেনারেল, যেটা হচ্ছে 175 বছর ধরে বন্ধ ছিল, সেটা কিন্তু চালু হচ্ছে বা খোলা হচ্ছে এবং অধিবেশন বসছে। এবং 1792 খ্রিস্টাব্দে নতুন আইনসভা বা ন্যাশনাল কনভেনশন গঠিত হচ্ছে, যে আবার নতুন করে আইনসভা গঠন করা হোক এবং ন্যাশনাল কনভেনশন করা হোক। এবং রোবোস্পিয়ার যে তিনি ছিলেন সন্ত্রাস রাজত্বের একজন নেতা, তিনি বলেছিলেন কিন্তু রাষ্ট্রকে বাঁচাতে হলে কিন্তু রাজাকে মরতে হবে, মানে রাজা যদি মরে তাহলে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে বাঁচাতে পারবো, রাজা যদি জীবিত থাকে তাহলে কিন্তু আমরা রাষ্ট্রকে বাঁচাতে পারবো না। এবং দেখা যাচ্ছে 1789 খ্রিস্টাব্দে 20 জুন টেনিস কোর্টের মাত্র একটা শপথ গ্রহণ হচ্ছে, এবং ডক্টর গিলোটিনের পরামর্শে এটা হয়েছিল, এবং মিরাবো অ্যাবিসেসে এর নেতৃত্বে দিয়েছিল। এবং এই টেনিস কোর্টের শপথে তারা শপথ নেয় যে যতদিন না পর্যন্ত একটা নতুন সংবিধান তাদের জন্য তৈরি করা হবে ততদিন কিন্তু তারা কিন্তু এই যে তারা যে আন্দোলনটা করছে বা বিদ্রোহটা করছে বা বিপ্লব করছে সেটা কিন্তু তারা চালিয়ে যাবে। এবং মিরাবো, মুনিয়র, বার্নেভ, লাফায়েত, টেলির্যান্ড প্রমুখ কিন্তু মিলে 1789 থেকে 1791 খ্রিস্টাব্দে সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেন। এবং দেখা যায় যে 1791 খ্রিস্টাব্দে নতুন সংবিধান রচনা করা হয়, এবং সমগ্র ফ্রান্সকে 83টি প্রদেশে বিভাগ করা হয়, এবং প্রতিটি প্রদেশকে 574টি জেলা এবং প্রতিটি জেলাকে 44,000 কমিউনে ভাগ করা হয়। এবং এই সময় একটা নোট চালু ছিল যার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। 1791 খ্রিস্টাব্দে মিরাবো মারা যায়, এবং রাজা সুলুসলুই এবং রানী মেরি আতোনেতকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। এবং 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত প্রায় 17 মাস ধরে চলতে থাকে সন্ত্রাসের রাজত্ব। এবং এই সন্ত্রাসের যে রাজত্বটা, সেই সন্ত্রাসের রাজত্বটা কিন্তু অরাজকতার মাধ্যমে সৃষ্টি হয়েছিল, এবং যেহেতু রাজা ছিল না তাই সন্ত্রাসের রাজত্ব দেখা যায়। সন্ত্রাসের রাজত্ব দলের নেতৃবৃন্দ হচ্ছে হেবার্ট, দাতো, রোবোস্পিয়ার প্রমুখ। ফরাসি বিপ্লব যে ফরাসি বিপ্লব চলেছিল 1789 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং যারা দেশ ত্যাগী অভিজাত তাদেরকে কিন্তু বলা হয় এমিগ্রো, এদেরকে বলা হচ্ছে এমিগ্রো। এরা হচ্ছে দেশ ত্যাগী অভিজাত, অর্থাৎ এরা দেশ ত্যাগ করে চলে গেছিলো, তাই এদেরকে বলা হচ্ছে এমিগ্রো। এবং 1791 খ্রিস্টাব্দের 6ই জুলাই পাদুরা নামক একটা জায়গায় পাদুরা কমিশন ঘোষণা করা হয়, এবং প্রাশিয়ার সেনাপতি ব্রান্সুইক এবং প্রাশিয়ার যে সেনাপতি ব্রান্সুইক ঘোষণা, সেটা ব্রান্সুইক ঘোষণা নামে পরিচিত। টিপু সুলতান জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন, এবং এই সময় দেখা যায় যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল, যেটা 1792 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং এই টিপু সুলতান কিন্তু এই স্বাক্ষরে বাধ্য হয়েছিল। 1789 খ্রিস্টাব্দে 11ই জুলাই জনগণের বিপ্লব হয়েছিল। লেফেভার এই বিপ্লবকে 3টি ভাগে ভাগ করেন, একটা প্যারিসের বিপ্লব, একটা পৌর বিপ্লব, একটা কৃষক বিপ্লব। এবং পঞ্চদশ লুই কিন্তু প্রথমেই বলেছিল যে আমার পরেই কিন্তু ফ্রান্সে প্রলয় নামবে, এবং ঠিক তাই হয়েছিল। দ্য রাইটস অফ ওমেন বা নারী অধিকার যে গ্রন্থ, সেটা লিখেছিল এলিম্বে ডি গাউজেস। এবং ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং ডি কর্ডো ড আরমন্ড এই নারীদের এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তিনি মারাটকে কিন্তু হত্যাও করেন। পরবর্তীতে দেখা যায় ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ওমেন অ্যান্ড দ্য ফিমেল সিটিজেন এই গ্রন্থটি লিখেছেন 1791 খ্রিস্টাব্দে মেরি অলিমোপো ডি গুগস, তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। এবং নারীদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ফরাসি বিপ্লবে। 1792 খ্রিস্টাব্দে প্রথম ফরাসি প্রজাতন্ত্র ঘোষণা করা হচ্ছে, এবং ফ্রান্সের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা ওড়ানো হচ্ছে, এবং জাতীয় সঙ্গীত যেটা হচ্ছে মার্সেই এটা ঘোষণা করা হচ্ছে, এবং 14ই জুলাই কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে।
1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিকদের একটা অধিকার ঘোষণা করা হচ্ছে, যেখানে নাগরিকদের ও ব্যক্তিদের অনেক ধরনের কথা এখানে ঘোষণা করা হয়। এবং নতুন সংবিধান কার্যকারী হয়েছিল 1791 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের যে মূল 3টি আদর্শ সেটা ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এবং এই নতুন সংবিধানকে ঐতিহাসিক D.W. রোহিকর এক পুরাতন্ত্রের ওপরে কবর রচনা করার কথা বলেন। ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতা বিল রচনা করা হয় 1776 খ্রিস্টাব্দে। এবং 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট ফ্রান্সের নাগরিকদের অধিকার ঘোষণা করা হয়। এবং 3টি বিপ্লব প্রতিনিধি সভা এই সময় গঠিত হয়। একটা হচ্ছে সংবিধান সভা, যেটা 1789 থেকে 1791, আইনসভা 1791 থেকে 1792 এবং জাতীয় সভা, যেটা 1792 থেকে 1795। এবং ফরাসি বিপ্লবের সময় নিরপেক্ষ দল ছিল কিন্তু মার্চ বা প্লেন নামে এক ধরনের শ্রেণী। এবং এইভাবেই দেখা যায় যে ফরাসি বিপ্লবের যে বুর্জোয়া শ্রেণী, অভিজাত শ্রেণীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বুর্জোয়া শ্রেণী। তোমরা এটা খুব ভালো